বাচ্চারা, আজ আমরা পড়ব ফিজিক্স 11 চলবিদ্যুৎ। শুরু করার আগে এটার ইম্পর্টেন্সটা একটু করে বুঝিয়ে দিই। এটা শুধুমাত্র তোমাদের এসএসসির জন্য না, ইন্টারও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা এমন কিছু ম্যাথ করাবো যেগুলো তোমাদের এসএসসিতেও লাগবে, ইন্টারওকে অনেক হেল্প করবে। মানে তুমি যদি এখানে বেসিকটা ক্লিয়ার করতে না পারো, অনেকেই দেখা যায় এই চ্যাপ্টারটা বাদ দিতে চায় কঠিন 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 করে। আমরা এই চ্যাপ্টারটা পড়াবো আজকে একদিন আর পরের 2 সপ্তাহ। আচ্ছা, এই সপ্তাহে পরীক্ষার সিলেবাস তো কি তোমরা মনে হয় জানো? কি? কেমিস্ট্রি অ্যান্ড জেনারেল ম্যাথ 10 পরের সপ্তাহে হবে বায়োলজি 12 এবং ফিজিক্স 11 থেকে আমরা কি দিব? সহজ সার্কিটগুলো। আর বায়োলজি 12 থেকে কঠিন জিনিস যা যা দেওয়া যায়। পরের উইকে হবে ফিজিক্স 11 কেমিস্ট্রি 11। বলতে পারো ফিজিক্স 2 বার কেন হচ্ছে? প্রথম পরীক্ষা দিব সহজ ম্যাথ, তারপরে সপ্তাহ আমরা ফুল ফিজিক্স পড়াবো, সেখানে আমরা কি দেবো? একটু জটিল টাইপের ম্যাথ দিব। এই 2 সপ্তাহ আর আজকে একদিন টোটাল কয়টা ক্লাস? 3 3 6 7টা ক্লাস। 7টা ক্লাস যদি চলো যদি ক্লিয়ার না হয় তাহলে তুমি 7 দিনের দিন আমার থেকে টাকাটা ফেরত নিয়ে যেতে পারো, 2000 টাকা করে। এখানে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লাসটা ভালো করে করতে হবে, আর যা হোমওয়ার্ক দিই বা নোট করতে বলি একটু সুন্দর করে করতে হবে। এনাফ, এরবারে আর কিচ্ছু লাগবে না, এই 7টা ক্লাস এনাফ, ঠিক আছে? আর পরবর্তী সপ্তাহে তোমরা একটা ফুল ফিজিক্স 11 ক্লাস পাবা। যেমন আজকে তোমরা ম্যাথ সাথে একটা কি ফিজিক্স পাচ্ছ না, একদিন ফুল একটা কি ফিজিক্স ক্লাস 1.5 ঘন্টা ফুল ফিজিক্স পাবা। তো এগুলো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, ঠিক আছে? আর কোনো অবস্থায় তোমার যেটাই থাকুক, বিয়ে থাকুক, তারপরে যাই থাকুক, অসুখ থাকুক, কোনো অবস্থায় ক্লাস মিস দিবে না। যদি কোনো অবস্থায় আসতে পারছো না কোনোভাবে, তাহলে কী করবা? বাসায় বসে ভিডিওটা দেখে ক্লাসটা কি করে ফেলবা, তাহলে কিচ্ছু বুঝবা না। ও এখন থেকে লেখা শুরু করে দিচ্ছে। এগুলো আমি দিব তোমাদেরকে। ফিজিক্স 10-এর শিট দিয়েছিলাম না কখন? আগে তোমরা নিজেরা কি নোট করবা, তাহলে হবে কি তোমাদের পড়ার কী থাকবে, বইটা একটু কি পড়া হবে। নোট করবে তো? কখন করছো? আমি এটা কি আগে পড়াছিলাম? আর পড়ি না কখনো, কেমন? তো এটা তোমরা কি করবো, আমি তোমাদের শুধু টপিকগুলো বলবো, বুঝাই দিব। তোমার কাজ হবে কি বই থেকে আগে টপিকগুলো কি নোট করে ফেলা, দেন এসিটা যখন দেবো তার সাথে কি মিলাই নেওয়া পরে। আগে তুমি তোমার মতো নোট করবা, নোট করলে হবে কি তোমার বইটা একবার কি পড়া হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি নোট করে ফেলো এর মতো, তাহলে আর বইটা কি পড়া হবে না। অবজেক্টিভে তোমরা খারাপ করবো, সিকিউ ফুল নাম্বার পাবো, কিন্তু অবজেক্টিভে কি ফেলটুস। চলো আমরা পড়াই যাই। চলো তরিক লিখিও না, রিকোয়েস্ট করছি। আমি শিটটা ফুল শিট দেবো, কথা দিচ্ছি। আমাদের বেসিকটা পড়ানো শেষ হবে, আমি কি সাথে শিটটা দিয়ে দিব, ম্যাথে না। তাহলে তোমার নোট করা হবে না বাবা, নোট করা হবে না, বই পড়া হবে না। আমার কথাটা তুমি তার মানে বোঝোনি। কী বললাম দেখি বলো তো? আমি বুঝাবো, টপিকটা ক্লিয়ার করে দেবো। তোমার কাছে হবে বই থেকে দেখে দেবো ওই টপিকগুলো কি নোট করা ফার্স্টে, দেন হেল্প নেওয়ার জন্য তুমি কি এটা কি আমার থেকে পরে পেয়ে যাবা। কিন্তু তুমি যদি ফার্স্টে এটা পেয়ে যাও, তুমি আর কি বই পড়বা? এখানে তো সব কিছু আছে, পড়ে ফেলে এখান থেকে। কথা কি কোথায়? ফটোকপিতে? আমার তো লাগেনি, তোমার লাগতে পারে, ঠিক আছে? তুমি সেখান থেকে আবার তাহলে নোট করবা, অসুবিধা নেই তো, ঠিক আছে? আসো, চল তড়িৎ। আমরা গত চ্যাপ্টার পড়ছিলাম কি স্থির তড়িৎ। এটার মানে কি ছিল? যে তড়িৎ যেখানে উৎপন্ন হয় সেখানে যদি ফিক্স থাকে। চুলের সাথে আমরা চিরুনির ঘর্ষণ করছিলাম, চিরুনি থেকে কিছু ইলেকট্রন চুলে চলে আসছিল, তাইলে কার অভাব হয়েছিল? চিরুনিতে কার অভাব হয়েছিল? ইলেকট্রনের, ঠিক আছে? তখন এটা কি প্লাস হয়ে গেছিল না? এর কার অভাব ছিল? ইলেকট্রনের। সেই ছোটো ছোটো টুকরোগুলোকে ইলেকট্রন পাওয়া শুরু করছে। এটা ছিল কি স্থির তড়িৎ। এখানে তুমি তার দিয়ে চিরুনিতে তার লাগায় তুমি কি লাইট ফ্যান চালাতে পারছিলা? কারণ ওই তড়িৎটা ওই ইলেকট্রনগুলো ওইখানের মধ্যে কি ফিক্সড ছিল, ওরা দৌড়াদৌড়ি করতে পারছিল না। বুঝতে পারছি? আর চলতড়িৎ মানে হবে কি, যে তড়িৎটা বা যে ইলেকট্রন যেখানে উৎপত্তিস্থল যেখানেই হোক না কেন, যে কোনো জায়গায় তার উৎপত্তি হতে পারে, কিন্তু সে সমগ্র বর্তনীতে ঘুরবে, চলাচল করবে, নিরবিচ্ছিন্ন হবে। এটাই হচ্ছে কি চলতড়িৎ। কীভাবে করে বলবো? ভিন্ন বিভবের দুইটি বস্তুকে একটা তার দ্বারা যুক্ত করলে বা একটা পরিবাহী দ্বারা যুক্ত করলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের প্রবাহই হচ্ছে কি নিরবিচ্ছিন্ন প্রবাহই হচ্ছে কি চলতড়িৎ। বুঝা গেছে? আশা করি লেখার দরকার নেই, বইতে এগুলো লিখে আছে, শুধু টপিক লিখো চলতড়িৎ। চলতড়িৎ লিখছো? সংজ্ঞাটা বাসায় বই থেকে লিখবা। তোমরা কি জানো মজার বিষয়? মানুষ তড়িৎ ব্যবহার করে তড়িৎ চালানো শুরু করেছে, তড়িতের কাজ করতেছে। তার 100 বছর পরে
ইলেকট্রন নামে যে কিছু একটা আছে সেটা মানুষ জানছে। ইলেকট্রন কে জানে আবিষ্কার করছিল? মুখে আসছে না। তিনটা জিনিস ইলেকট্রন প্রোটন নিউটন তিনজন আবিষ্কার করেছিল, নামগুলো মুখস্থ রাখা উচিত। চ্যাডউইক, মাথা যাই হোক, যদি কখনো জানি জানা যাবে। না না না, মাথা আসছে না। ইলেকট্রন প্রোটন নিউটন তিনটা জিনিস আবিষ্কার করেছিল, এগুলো মুখস্থ রাখার একটা উপায় ছিল, এখন মাথা আসছে না, দেখি পরে বলবো। ইলেকট্রন আবিষ্কারের প্রায় 100 বছর আগে মানুষ তড়িৎ আবিষ্কার করছে, মানে তড়িৎ 100 বছর আগে তড়িৎ আবিষ্কার করছে, ব্যবহারও করছে। তারপরে গিয়ে জানছে যে ইলেকট্রন একটা জিনিস আছে। তড়িৎ চালানোর জন্য কিসের প্রয়োজন? ইলেকট্রনের প্রয়োজন, সেটা মানুষ জানছে কখন? এখন স্যার ইলেকট্রন যে চলে সেটা তুমি কীভাবে করে বুঝবা? ব্যাট সুইচ না, কতগুলো ব্যাট সুইচ চিনো, সেখানে তুমি কানটা লাগাই রাখো, তাহলে বুঝবা এটা যে ইলেকট্রন চলাচল করছে, তুমি তার একটা সাউন্ড পাবা। এখানে কান যদি লাগাই রাখো শুনবা না, বুঝবা না কিছু। কেমন ব্যাট সুইচ কতগুলো থাকে না, সেখানে দেখো কান লাগালে টির করে একটা আওয়াজ, সেটা ইলেকট্রন চলাচলের আওয়াজ। এটা মানুষ এমনিতে আবিষ্কার করেছে যে এডিসন। না, ও তখন জানতো না, ও যখন পুরাইছে তখন দেখছে কি লাইট জ্বলতেছে, সেখান থেকে সে বলছে কি তড়িৎ, এটাকে তড়িৎ নাম দিচ্ছে। পরে দেখছে তড়িতের মধ্যে আসলে কি 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 ঘটনা ঘটতেছে, বুঝতে পারছো? না 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 না, ওই যে কান বয়রা করে দিয়েছিল এটা আর কি। এডিসন তুম করে যে মারছিল কারা নিচে মনে নেই, ট্রেনে আগুন জ্বালাই দিয়েছিল সব পরীক্ষা করতে করতে। তোমরা কি জানো না কাহিনিগুলো? পড়বা, সায়েন্স নিয়ে পড়লে মানে একটু জানতে হবে। আমি এগুলো পড়ছি কিন্তু আমি এগুলো ভুলে গেছি কয়েকটা, মানে যেমন এই যে ইলেকট্রন আবিষ্কারটা খুব মজার ছিল, নামটা কোনোভাবে মানে মাথায় আসছে না, বাট পড়বা তাহলে অনেক কিছুই তোমরা কি জানতে পারবা। লাইট আবিষ্কার কে করছিল? ও ওই আর কি, ঠিক আছে। এবার আসো তাহলে চলতরিৎ কি, চলতরিৎ কি টমাস আলভা এডিসন, ওটা তো ওইটাই তড়িৎ। আমি এখন এগাতে যেতে পারিনি। হ্যাঁ, তড়িৎ প্রবাহ একটু বুঝো জিনিসটা। তড়িৎ প্রবাহ কাকে বলে? ধরো কোনো একটা পরিবাহী তার, এই তারের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে যতটা ইলেকট্রন প্রবাহিত হতে পারে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, প্রস্থচ্ছেদ মানে কি বুঝো? প্রস্থচ্ছেদ মানে কি, এদিকে কাটলে হচ্ছে কি দৈর্ঘ্যচ্ছেদ, আর এদিকে কাটলে হচ্ছে কি প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ চিকনও হতে পারে আবার কি মোটাও হতে পারে না, যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলে কি তড়িৎ প্রবাহ। কোনো একটা, তাহলে বলি সব একসাথে, কি বলবো? কোনো একটা পরিবাহীর, কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হতে পারে তাকে বলে কি তড়িৎ প্রবাহ। আই সমান, ধরো কোনো পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে আই সমান হচ্ছে কি কিউ বাই টি, কিউ সমান কি আই টি, ঠিক আছে। কিউ এর একক কি সি, টি এর একক কি এস, তাহলে সি এস ইনভার্স 1 কার একক? প্রবাহের একক। এটা আমরা অনেকেই জানি না, এটা অবজেক্টিভে দেয়। লিখো আই সমান সি এস ইনভার্স 1, পারলে একটু বইতে লিখে রাখিও। দেখি বলো তো জে এস ইনভার্স 1 আর জে সি ইনভার্স 1 কার একক ছিল? জে এস ইনভার্স 1, জে এস ইনভার্স 1 আর জে সি ইনভার্স 1 কার একক ছিল? কেউ বলতে পারবা? আমাকে কোশ্চেন করতেছে, আমি কোশ্চেন করতেছি, আমাকে কোশ্চেন করতেছে, পারবা কেউ? পারবা না? যে এস ইনভার্স 1 কি লেখা যায়? জুল পার সেকেন্ড। জুল মানে কার একক? কাজের একক বা শক্তির একক। এস কার একক? সময়ের একক। ডাব্লিউ বাই টি মানে কি? কাজ বাই সময় মানে কি? কাজ বাই সময় মানে ভি। আচ্ছা, ও যেটা বলছে ওর আশাটা পূর্ণ করি। যে সি ইনভার্স মানে কি? জে বাই সি। বলো জুল কার একক? কাজের একক। সি কার একক? কুলম্বের একক। এটা হচ্ছে বিভবের একক। বিভবের একক জে সি ইনভার্স 1। কীভাবে করে মুখস্থ করে বুঝতেছো? মুখস্থ করতে হচ্ছে না, বুঝে বুঝে বলতে পারবা। আর সবাই তো কাজ করে, ধরো ও কাজটা করছে 10 সেকেন্ডে, ও সেম কাজটা করছে 5 সেকেন্ডে, কার ক্ষমতা বেশি? কাজ সবাই করে, কম সময়ে কে করে তার ক্ষমতা বেশি। ক্ষমতা, তাহলে কাজ বাই সময় মানে কি? ক্ষমতা পি। পি এর একক হচ্ছে কি? জে এস ইনভার্স 1
বি এর একক হচ্ছে জেএস ইনভার্স 1, এ এর একক হচ্ছে সিএস ইনভার্স 1, আই এর একক। একটু কষ্ট করে লিখে রাখো, লিখে রাখো সবগুলো বইতে লিখে রাখো, নাহলে আবার ভুলে যাবো। বইতে লিখে রাখো, বই না আনলে খাতায় লিখো, বইয়ের একদম ফ্রন্ট পেজে লিখে রাখো এই জিনিসটা। তিনটার মধ্যে একটা আসে, প্রায় সময় আসে এগুলো, লিখে রাখো। আই সমান সিএস ইনভার্স 1, ভি সমান জেসি ইনভার্স 1, পি সমান জেএস ইনভার্স 1, তিনোটাই লিখে রাখো। এবং কোনটা কী নাম সেটাও যে লিখে রাখো। আই মানে প্রবাহ, না জানলে আর কি, যদি ভুলে যাও আজকে না মনে রাখতে পারছো, কালকে যদি ভুলে যাও। ক্ষমতা কি, পি, ওরকম করে লিখে রাখো সুন্দর করে, তাহলে আর কখনো ভুল হবে না। আর কোত্থেকে আসে এটা তো বুঝাই দিলাম। লেখা শেষ? শেষ? খেয়ে এগুলো সুন্দর করে লিখে রাখো, নাহলে আবার ভুলে যাবা। ঘি, ভি, পি পাওয়ার, ক্ষমতা, মুখেও বললাম। কিসের মতো লাগছে? তোমার নাম কি? সাইমা? হোয়াট ইজ ইউর নেম? তাহলে ঠিক আছে। তো এবার আসো, তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার 1 অ্যাম্পিয়ার বলো। 1 অ্যাম্পিয়ারটা কি? তোমাদের একটা কথা বলছিলাম, কখনো যদি দেখো যে কোনো একটা, প্লিজ স্ট্যান্ড আপ। আচার্য তুমি দাঁড়াও একটু করে। কেমন আছো? তড়িৎ প্রবাহ কাকে বলে বলো? তো এখন ওরা এম্পিয়ারের সংজ্ঞা জানতে চাইছে। তো কোনো একটা রাশির সংজ্ঞা জানার জন্য কি বলছিলাম? ওই সমীকরণ নিয়ে কাজ করতে হবে বলছিলাম না? সমীকরণটা কি ছিল? আই সমান কিউ বাই টি। তখন কি করবে দেখো, 1 সেকেন্ডে 1 কুলম যদি প্রবাহিত হয়, তার আগে মরিচ মশলা অ্যাড করবা। কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম আধান প্রবাহিত হয়, তবে যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি? 1 অ্যাম্পিয়ার। কিছু বোঝা যায়নি? মাধ্যম প্রয়োজন হবে না একটা, যদি এই মাধ্যমে তো যাবে না, যেমন একটা মাধ্যম লাগবে। তো এখানে মাধ্যমটা স্ট্যান্ডার্ড হিসেবে কী ধরছে? শূন্য মাধ্যমকে ধরছে স্ট্যান্ডার্ড হিসেবে। ঠিক আছে, ওটা লিখতে না চাইলে বাদ দিতে পারবে। কী বলবো? কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম যদি আধান প্রবাহিত হয়, তাহলে সেখানে যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে কি? 1 অ্যাম্পিয়ার। প্রবাহটা তো এম্পিয়ার হয়, প্রবাহ মানেই কি? এম্পিয়ার। বলো তো, বুঝ গেছে কি গেছে না? সব একসাথে বলি, বলো সব একসাথে বলি। কী হবে দেখি বলো তো? 1 অ্যাম্পিয়ার কাকে বলে? খাতায়, একেবারে খাতায় লিখে ফেলো, যাও, এটা পাবা না বই, খাতায় লিখে ফেলো। 1 অ্যাম্পিয়ার সমান 1 A সমান, তড়িৎ প্রবাহের সংজ্ঞা দিয়েছিলাম, ওটাও তোমরা কেউ লিখো নাই। টপিক নামগুলো লিখতে বলছিলাম টিচারকে। লিখো, শূন্য মাধ্যমে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দেখি তোমরা লিখো। একটা মাধ্যম স্ট্যান্ডার্ড হিসেবে নিতে হবে বললাম না? সেটা শূন্য মাধ্যমকেই নিছে আর কি, স্ট্যান্ডার্ড হিসেবে ধরার জন্য। ঠিক আছে, বাদ দিয়ে দাও, কোনো তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে লিখতে হবে। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম আধান প্রবাহিত হলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে সেটাই হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তুমি কি লিখে ফেলিছো ওখান থেকে? দেখি, হ্যাঁ এখনই লিখো, এটা মুখস্থ, কোনো সমস্যা নেই। এটা কত? 15 আসবে তো বাবা। 3.24 × 10⁻15 হবে। আস্তে আস্তে রুখো, যারা সবর করো। 9, 10, এখান থেকে দেখো 4টা আসতেছে। 9, 10, 11 সেন্টিমিটারে কেন করবা? মিটারে করতে হবে তো। সেন্টিমিটারে তুমি নিউটন কী পাবা? নিউটন বাবা বলো আমাকে। ঠিক আছে, শেষ? সবার লেখা শেষ? আচ্ছা, লেখা শেষ? মামনি কি করছো? তুমি কি করছো? কানে ধরো, কানে ধরো। আর জীবনে করবে এরকম? ঠিক আছে, জীবনেও করবে না, মরণেও করবে না।
হয়ে গেছে, যাই হোক নেভার মাইন্ড। বাচ্চারা তোমরা এই এতক্ষণ যা যা করছে এগুলো কি দেখিও না, আমি এতক্ষণ যা যা কথা বলছি সবগুলো কি রেকর্ড হয়ে গেছে? না, বহুত কষ্ট এগুলো, এসব করার টাইম নেই। টান এম্পিয়ার, 10 এম্পিয়ার কাকে বলে? 1 সেকেন্ডে 10 কুলম, এটা তো মনে হয় পারবে। এরপর তড়িৎ প্রবাহের দিক আমরা সবাই জানি, তড়িৎ প্রবাহের দুইটা দিক আছে, একটা প্রচলিত দিক, একটা প্রকৃত দিক। প্রচলিত হচ্ছে কি, ইলেকট্রন যায় নিম্ন থেকে উচ্চ দিকে, আর প্রবাহ যায় উচ্চ থেকে নিম্ন দিকে, এটা হচ্ছে প্রচলিত দিক। আর প্রকৃত দিক হচ্ছে কি, ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ প্রবাহ সেদিকে যায়। মূলত কারণটা একটু শুনো। ইলেকট্রন যাওয়া মানে কি, মনে করো এখানে দুইটা পরমাণু, এখান থেকে ইলেকট্রন এখানে যাচ্ছে, তাহলে এখান থেকে ইলেকট্রন এখানে যখন যায়, এখানে পিছনে একটা কি হোলের সৃষ্টি করে না? সেখান থেকে আবার পটা যাচ্ছে, এর আগেরটা হোলের কি সৃষ্টি করছে না? তো মনে হচ্ছে কি ইলেকট্রন যাচ্ছে সামনের দিকে, প্রবাহ যাচ্ছে কি পিছন দিকে, এটাকে আমরা কি প্রচলিত দিক ধরে নিই। কিন্তু মূলত ঘটনা কী ঘটে, ইলেকট্রন এদিকে যাচ্ছে, হোলগুলো কি তার পিছন পিছন তৈরি হচ্ছে না? তাহলে ইলেকট্রন যেদিকে যায় হোলগুলো কি অর্থাৎ তড়িৎ প্রবাহগুলো কি সেম দিকে সৃষ্টি হয়। এটা হচ্ছে প্রকৃত দিক। খাতায় একটু কষ্ট করে লিখে ফেলো, লিখো তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহের দিক। নিচে লিখো প্রচলিত দিক, প্রথমে লিখো প্রচলিত দিক, লিখে টান দাও। সেখানে লিখো ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। নিচে লিখো তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, আর শুধু প্রবাহ লিখলে হবে। এরপরে প্রকৃত দিক, ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ, তড়িৎ প্রবাহ নিম্ন থেকে উচ্চ। প্রচলিত দিক, ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ, তড়িৎ প্রবাহ উচ্চ থেকে নিম্ন। প্রকৃত দিক, ইলেকট্রন উচ্চ থেকে নিম্ন থেকে উচ্চ, নিম্ন থেকে উচ্চ, ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ, প্রবাহ নিম্ন থেকে উচ্চ, একই দিকে। কেমন? ইলেকট্রন যেদিকে যায় প্রবাহ সেদিকে যায় প্রকৃত পক্ষে। কিন্তু আমরা প্রচলিত পড়ি কি উল্টাটা, আবার দাঁড়াতে হবে, কিচ্ছু করার নেই। ওকে, ঠিক আছে, সবাইকে বুঝছো জিনিসটা? খেই তড়িৎ প্রবাহ শেষ। বর্তনী, বর্তনী সোজা কথা হচ্ছে কি ইলেকট্রন চলাচলের পথ, ইলেকট্রন যে চলতেছে এই চলার পথটাই হচ্ছে কি বর্তনী। ঠিক আছে, তোমরা যে চলাচল করো না এটা হচ্ছে কি বর্তনী। কেমন? বিদ্যুৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কি বিদ্যুৎ বর্তনী বলে। এটা কি লেখার দরকার আছে? নেই। আচ্ছা, আমরা তো বলি অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার। ছোট তড়িৎ প্রবাহকে কি দিয়ে প্রকাশ করে? মিলি এবং মাইক্রো দিয়ে। মিলি বললে 10⁻3, মাইক্রো বললে কি 10⁻6। লিখে ফেলো কষ্ট করে, লিখে হলো, লিখাও আর করে না। কেমন? এটাকে মিলি বলে, এটাকে মানুষ আদর করে মাইক্রো বলে। লিখে বলছো? দ্রুত লিখো। না, ব্রাইটনেস কমালে তোমাদেরকে বৃষ্টিতে দেখাচ্ছিল তখন। স্যার যদি তড়িৎ প্রবাহ মানে মনে করেন প্রশ্নে বলছে তড়িৎ প্রবাহের দিক লিখতে, তাহলে কি প্রচলিত দিক লিখবো না? অবশ্যই প্রচলিত। প্রকৃত দিক তো কেউ চায় না, আমরা সবসময় এটা বলি না, এটা হচ্ছে প্রচলিত দিক। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো কি লিখছো মাইক্রো আর মিলি? খেয়ে এরপরে তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালককে বাংলা আমরা কি পাই? তড়িৎ যোগ চালক। তবর্গীয় ধ্বনি বসলে কি হয়? চটা দ্বিত্ব হয়ে যায়, তারপরটা কি হয়ে যায়? চ হয়ে যায়, চয় চ হয়ে যায়, তড়িৎ চালক। কেমন? তাই তুমি পারো? আসো। মূলত তড়িৎ চালক শক্তিটা কি দেখো? তড়িৎকে চালনা করার শক্তি, তড়িৎটা যে চলবে সেটা চালনা করার শক্তি, এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। কিন্তু এভাবে করে লিখতে তো পরীক্ষায় নাম্বার দিবে না। কি বলতে হবে দেখো, এটাকে বলা হয় উৎস, ব্যাটারি, কোষ। একটা বর্তনীতে
কোনো একটা ধনাত্মক আধানকে বা কোনো একটা বিন্দু আধানকে ওই বিন্দু থেকে যাত্রা শুরু করে সকল রোধ এবং উৎসসহ সেম বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, কিছুই বুঝো নেই। একটা বিন্দু আধান ধরো, এখানে একটা বিন্দু আধান আছে, এই বিন্দু আধানকে সম্পূর্ণ বর্তনী মানে রোধ, বৈদ্যুতিক যন্ত্র সবগুলো পাস করে উৎসসহ ঘুরে পুনরায় ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাই হচ্ছে তড়িৎচালক শক্তি, যেটা মূলত ব্যাটারি থেকে দেয়, উৎস থেকে দেয়। এই তড়িৎচালক শক্তিটা ভেঙে ভেঙে মূলত কী হয়, রোদে গিয়ে বিভব পার্থক্য সৃষ্টি করে। বিভব পার্থক্য হচ্ছে বস, বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহ হবে, বিভব পার্থক্য থাকলে কি তড়িৎ প্রবাহ হবে। আর বিভব পার্থক্য কে দেয়, তড়িৎচালক শক্তি দেয়। বিভব পার্থক্য যদি বস হয়, এ হচ্ছে কি বস অফ দ্য বসেস, এটা তড়িৎচালক শক্তিটা। দেখো কি বলতে, দেখো একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ, লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো। ধরো এখান থেকে যাত্রা শুরু করছে, শুরু করে ঘুরে 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 মার ঘুরিয়ে ঘুরে ঘুরে এই এই কি সহ তড়িৎ যন্ত্রসহ উৎসসহ আবার এই বর্তনীতে আসতে যে পরিমাণ কাজ করতে হয়েছে এটাই হচ্ছে তড়িৎচালক শক্তি। এই তড়িৎচালক শক্তিগুলোই এখানে যাচ্ছে কি বিভব পার্থক্যের কারণে, সকল বিভব পার্থক্যের সমষ্টি হচ্ছে কি তড়িৎচালক শক্তি। বুঝ গেছে? নাচো। এখানে অনেকগুলো কথা বলছে। ব্যাটারি সেলের ভিতরে রাসায়নিক বিক্রিয়া করে বিভবের বা পটেনশিয়াল পার্থক্য তৈরি করে। আমরা সাধারণত যে ব্যাটারি সেলগুলো দেখি সেগুলোর বিভব পার্থক্য হচ্ছে 1.5 ভোল্ট, সেজন্য বলে কি 1.5 ব্যাটারি। কখনো নাম শুনে 1.5 ব্যাটারি কেন বলো বুঝছো? এই কারণেই বলে ব্যাটারির ভোল্ট হচ্ছে কত, 1.5 ভোল্ট, তাই এখান থেকে 1.5 ব্যাটারি বলে। আর শোনো, বলে না এই ব্যাটারি এদিকে আয়, চশমা যারা পরে এদিকে কী বলে, ব্যাটারি বলে মাঝে মাঝে। কেন বলে? 1.5 একটা পাওয়ারের নাম, 1.5 এটা এটা একটা কমন পাওয়ারের নাম 1.5। এই তো তোমার পাওয়ার কত 1.5, পাওয়ার কত 1.5, তখন এটাকে 1.5 ব্যাটারি, এই 1.5 ব্যাটারির জন্য কি ওই যে ব্যাটারি বলে। এই ব্যাটারি এদিকে আসো, আমাকেও ছোটোবেলায় বলতো, আমি যখন এসএসসি পরীক্ষা দিব টেস্ট পরীক্ষার পরে, আচ্ছা আমি হ্যাঁ বলে কি বলে না প্রচুর বলে। এখন হয়তো খুব কমন চশমা পড়াটা, সেজন্য কি বলে না হয়তো, কিন্তু আগে আমার সময় বেশি বলতো একটু কথাগুলো। হ্যাঁ সেই জন্য মনে হয়, মানে এখন সবাই পড়াতে সে স্বাভাবিক। আমি যদি চশমা পড়ি, অন্যজন যদি চশমা পড়ে, স্বাভাবিক বলবো না এই তার ব্যাটারি, একজন আজকে বলবে কখনো ব্যাটারি বলে ডিরেক্ট। আসো বিভব পার্থক্য, হ্যাঁ লেসিক। দেখো একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সম্পাদিত তা বলে বিভব পার্থক্য। এটা তো মনে হয় আমরা পড়ছি, জানছি, শুনছি, এগুলো পড়ানোর আর উচিত হবে না। আচ্ছা, এটা বলা যায় বৈদ্যুতিক বর্তনীর মানে বিভব পার্থক্যের কথাটা বলছি। বিভব পার্থক্য আমরা পড়ছি না, কোনো একটা বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আদান স্থানান্তর করতে যে পরিমাণ কাজ করতে তাকে এখানে দেখো বৈদ্যুতিক বর্তনীর একটা বর্তনীর বা তারের দুইটা বিন্দুর মধ্য দিয়ে একক ধনাত্মক আধান স্থানান্তরিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি, এই তড়িৎ শক্তিটা কিসে পরিণত হচ্ছে, লাইটে ফ্যানে পরিণত, মানে অন্য শক্তিতে পরিণত হচ্ছে না, এই পরিমাণটাকে তার পরিমাণই হচ্ছে কি ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। বুঝা গেছে? কোনো একটা বর্তনীর দুইটা প্রান্তের একক ধনাত্মক আদান স্থানান্তরিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি, অন্য শক্তি দুইভাবেই লেখা যাবে। বিভব পার্থক্য তুমি ওটা লিখলেও নাম্বার পাবে, এটা লিখলেও নাম্বার পাবে, বাট এটা একটু মনে হয় বেশি সুন্দর। এটা কি বুঝছো? মানে তড়িৎ শক্তি অন্য শক্তি রূপান্তরিত হওয়ার যে পরিমাণ, সে পরিমাণটাকে বলা হচ্ছে কি বিভব পার্থক্য। যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তি রূপান্তরিত হচ্ছে সেই পরিমাণটাকেই বলা হচ্ছে কি বিভব পার্থক্য। বুঝা গেছে? কঠিন লাগলে ওটা দিয়েও লিখতে পারবা, বাট এটা তোমরা বুঝছো কি না? আচ্ছা, বিভব পার্থক্য V/W/Q, এটা আমরা সবাই জানি, এগুলো নিয়ে কথা বলবো না। এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জিনিসটা। অনেকে তড়িৎচালক শক্তি যা বিভব পার্থক্য সেম মনে করে না। একটু দেখো, তড়িৎচালক শক্তিকে ই দিয়ে প্রকাশ করে, বিভব পার্থক্য ভি দিয়ে প্রকাশ করে। শুধু এটাই না, আরও ব্যাপার আছে। তড়িৎচালক শক্তি হলো কোনো তড়িৎ উৎস, যেমন কোষ, জেনারেটর, ডায়নামো,
এই ব্যাটারি, এগুলো সবগুলো হচ্ছে উৎসটাকে কি বলা হচ্ছে? তড়িৎচালক শক্তি। অপরদিকে বিভব পার্থক্য হলো সাধারণত কোনো পরিবাহক বা তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুর পার্থক্য। একটা পরিবাহের দুইটা বিন্দুর মধ্যে পার্থক্য তড়িৎ বিভব পার্থক্য। এটা ছোট জিনিস। এটি বর্তনীর বিভব পার্থক্যের কারণ। বর্তনীর বিভব পার্থক্য কে তৈরি করে? তড়িৎচালক শক্তি। নিচে ব্যাটারি যেটা থাকবে সেটা থেকে কি যাচ্ছে? তড়িৎ যাচ্ছে এবং সেখান থেকে বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে। অপরদিকে তড়িৎচালক শক্তির ফল, একই কথা দুইটাই। এটি কোষের রাসায়নিক ক্রিয়ার উপর নির্ভর করে। এবার জিনিসটা বুঝো। মনে করো তুমি কোনো একটা যন্ত্র চালাচ্ছ যেখানে একটা ব্যাটারি আছে। ধরো মোবাইলের কথাই বলো, মোবাইলের ব্যাটারির সেল যেটা বলে, সেল ব্যাটারির কোষ যেটা আছে, সেখানে মূলত কী থাকে? রাসায়নিক পদার্থ থাকে না? তারা নিচে বিদ্যুতের মধ্যে কি গুডু 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 কি ঘটনা ঘটায় না? যখন রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে সেখান থেকে কি ওই রাসায়নিক শক্তি থেকে আমরা কি পাচ্ছি? তড়িৎ শক্তি। ওই তড়িৎ শক্তি থেকে আমি জানি লাইট ফ্যান চালাতে পারছি, হ্যাঁ কি না? হ্যাঁ, পারি কি না? এখন তুমি কি কখনো খেয়াল করেছো গরমকালে মোবাইলটা কি গরম হয়ে যায় না? চার্জ কম টিকে না কেন? এটা বলতে পারবা? তা অতিরিক্ত তাপমাত্রার কারণে ব্যাটারির মধ্যে কি রাসায়নিক বিক্রিয়া খুব দ্রুত ঘটছে। দ্রুত ঘটার কারণে তড়িৎ শক্তি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এটা কি তোমরা জানো? আজকে জানলা কি? কখনো যদি ব্যাটারি যদি গরম হয়ে যায়, মানে মোবাইল যদি বেশি গরম হয়ে যায়, কী করো? কি ডিপ থেকে ঢুকে রাখবা, 10 সেকেন্ড ঢুকে রাখলে কাজ শেষ ঘটে যাবে। ঠিক আছে না? ঠিক হয়ে যাবে। আবার আমারও মোবাইল কখনো যদি গরম হয়ে যাবে, কী করি? মোবাইলটা নিয়ে ভিতরে বসে থাক, 10 সেকেন্ড পর 20 সেকেন্ড বেরি করি, আবার নর্মালি চালানো যায়। শীতকালে চার্জ কম যায়, মানে তুলনামূলক। তোমরা হিসাব করে চাইলে দেখতে পারো। এটা বাঁকা হয়ে গেছে আবার, তোমরা হিসাব করে দেখতে পারবা। আচ্ছা, এসব বিষয় কথা আমরা না বলি। কোষের রাসায়নিক ক্রিয়ার ফলে কি তড়িৎচালক শক্তি সৃষ্টি হচ্ছে। অপরদিকে এটি বর্তনীর রোদের উপর নির্ভর করে। যত বেশি এগুলো আমরা পড়বো, রোদের উপর নির্ভর করে। রোদ বিভব পার্থক্য কীরকম সম্পর্ক সেটা আমরা একটু পরে বলবো। এর এতটুকু বুঝতে কার কোনো সমস্যা হয়েছে কেন বলো? মানে আমরা কি তড়িৎচালক শক্তি আর বিভব পার্থক্য ভালো করে বুঝতে পেরেছি? মানে মনে রাখার মতো কি বুঝতে পেরেছি? ওকে, পরবর্তী দিন জিজ্ঞেস করলে যদি না পারো, তোমার এদিকে আমার 10 দিন। পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহিতা 3 প্রকার: পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। পরিবাহী মানে কি? যেখানে নেচে নেচে কি তড়িৎ প্রবাহ হয়। অপরিবাহী মানে কি? থাপড়ালেও কি তড়িৎ প্রবাহ হয় না। মনে করো দীপ্ত ওখানে আঙ্গুল ঢুকাই দিছে। এখন মনে করো ওকে বাঁচাতে যাচ্ছে, ধরলো, তার সাথে কি ঘটনা ঘটে যাবে না? কি করতে হবে? একটা লাঠি এনে, শুকনো লাঠি এনে তাকে দুরুম দুরুম করে কি পেটাতে হবে। তাহলে সে কি? তাহলে কেন এখানে দুইটা ঘটনা ঘটছে? আচ্ছা, মনে করো সে আনছে কি শুকনা বাঁশ, আর সে আনছে কি ভিজা বাঁশ। বলো কোথায় কি ঘটনা ঘটবে? ভিজা দিয়েও সে কি আটকে যাবে, আর শুকনা দিয়ে আগে ভালো তো কয়েকটা কি বাড়ি মেরে নিবা। ঠিক আছে? এখানে শুকনো আর ভিজার মধ্যে পার্থক্য কি দেখি বলো তো? শুকনোটা কি অপরিবাহী, আর ভিজাটা কি? এখানে ভিজাটাকে কে পরিবাহী করছে? পানি। বুঝা গেছে? আচ্ছা, কিন্তু পানি কি বিশুদ্ধ পানি কি উত্তম পরিবাহক? কোনো পরিবাহিতা তার নেই। মানে যে পরিবাহিতা সেটা দিয়ে তুমি কি কিছু বুঝবে না। প্র্যাকটিক্যাল দেখাচ্ছিলাম, পেজ থেকে একটু করে দেখে নিও। কারা কারা ছিল প্র্যাকটিক্যালটাতে? আমরা যে পানির প্র্যাকটিক্যালটা করেছিলাম, কেউ ছিল না? ইস, করাবো, সামনেই করাবো। এরপরে স্যার আপনি তো বলছেন 3 প্রকার, পরিবাহী আর অপরিবাহী। অর্ধপরিবাহী একটা জিনিস আছে যেটা স্বাভাবিক তাপমাত্রায় অপরিবাহক হিসেবে কাজ করলো। যখন ঘটনা ঘটাবো সে কি? দেখো, যে সকল পদার্থ সাধারণ তাপমাত্রায় পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি অবস্থান করে তাদের অর্ধপরিবাহী বলে। এটা কারণ তাপমাত্রাটা একটা ফ্যাক্ট। তাপমাত্রা চেঞ্জ করলে কিন্তু পরিবাহিতা কী হয়? চেঞ্জ হয়। ঠিক আছে? আচ্ছা, একটু বুঝো। এদের মধ্যে, এই অর্ধপরিবাহীগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম, বোরন, ফসফরাস, কি 3টা জিনিস। কি? অ্যালুমিনিয়াম, বোরন, ফসফরাস। কি বলো? যোগ করলে এদের পরিবাহিতাটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। অর্ধপরিবাহীর পরিবাহিতা কি চেঞ্জ হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ কিছু অর্ধপরিবাহী আছে, জার্মানিয়াম আর সিলিকন। খুবই ইম্পর্টেন্ট। নিচের কোনটি অর্ধপরিবাহী? তুমি কি হাই তুলেছো? না। হ্যাঁ, নিচের কোনটি অর্ধপরিবাহী বললে কোনটা? জার্মানিয়াম বা সিলিকন। এদের সাথে যখন তুমি অ্যালুমিনিয়াম, বোরন, ফসফরাস যোগ করবা, এটা কি হয়ে যাবে? থেকে পরিবাহী হয়ে যাবে। অর্ধপরিবাহী থেকে কিসে পরিণত হয়ে যাবে? পরিবাহীতে। তাহলে বলো কারা অর্ধপরিবাহী বললাম? সবাই। কি অর্ধপরিবাহী? সিলিকন আর জার্মানিয়াম।
তার সাথে কি মিশাচ্ছে? অ্যালুমিনিয়াম, বোরন, ফসফরাস মিশালে তাদের অর্ধপরিবাহিতাগুলো কি চেঞ্জ হয়ে যায়। এখন মিশানোটাকে বলে কি ডোপিং করা। ডোপিং ডোপিং মানে বুঝো মিশ্রণ করা। দেখো মনে করো তুমি কোনো একটা খাবার খাচ্ছ, বা ধরো শোয়েব আখতারের কথা বলি, ও তো ফাস্টেস্ট বলার বলা যায় ওকে, ওর তো বলিং কেউ করতো না, রাওয়ালপিন্ডি বলতো ওকে। শোয়েব আখতারকে চিনো সবাই পাকিস্তানের, ওর বল এত জোরে বল করতো ব্যাট সবাইকে ভেঙে যেত। তো স্বাভাবিক, ও তো স্বাভাবিক খাবার খেলে হবে না, ওর থেকে কিছু একটা কি এক্সট্রা খাবার নিতে হতো, যেটাকে মেডিসিন বলে। তো ডোপ টেস্ট যখন হতো সে কি প্রায় সময় ফুল ফিট থাকলেও কি সে খেলা থেকে বাদ পড়ে যেত, ডোপ টেস্টের কারণে নিষিদ্ধ হয়ে যেত, 1 ম্যাচ 2 ম্যাচ এরকম কি নিষিদ্ধ হয়ে যেত। ডোপ মানে কি, ডোপ টেস্ট মানে কি মিশ্রণ টেস্ট। ধরো তার ইউরিনের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে সেখানে কি টেস্ট করতো সে কোনো মেডিসিন নিছে কি না। ডোপ টেস্ট তোমরা নামটা শুনে দেখবে, ক্রিকেট খেলা বা বিভিন্ন খেলার সময়, ফুটবল খেলার সময় ডোপ টেস্ট করতে হয়, এটা অবশ্যই করতে হয় ডোপ টেস্টটা। তারপরে বিভিন্ন বাহিনীদের জবের সময় তোমাকে ডোপ টেস্ট কি করতে হয়। ডোপ টেস্ট মানে কি মিশ্রণ টেস্ট, তুমি কোনো কিছু মিক্স করছো কি না স্বাভাবিক খাবারের সাথে, ঠিক আছে। তো এখানেও সেম, যখন অ্যালুমিনিয়াম, বোরন এবং ফসফরাস এদের মধ্যে যখন কোনো কিছু মিশানো হয়, এই মিশ্রণটাকে বলে কি ডোপিং করা। এই মিশ্রণটাকে কী বলে? ডোপিং। প্রশ্নটা কোনো সময় দিয়েছিল, সেই জন্য বললাম ডোপিং করা বলে এটাকে। তখন ডোপিং করা মানে কি মিশ্রণ করা, বুঝে গেছে? এই জন্য একটু করে গল্পটা বললাম। এদেরকে সেমি কন্ডাক্টর বলে, অর্ধপরিবাহী কি সেমি কন্ডাক্টর। আচ্ছা, এরপর তড়িৎ প্রবাহের দিক, ইলেকট্রনের অভাব হচ্ছে পজিটিভ চার্জ। একটু বলো তো হোল মানে কি পজিটিভ চার্জ বলা যাবে কি না? হোল মানে পজিটিভ চার্জ, এটা কি বলা যাবে? বুঝো নাই তার মানে। ইলেকট্রন যখন চলে আসছে হোল সৃষ্টি হচ্ছে না, হোলটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মানে পজিটিভ চার্জ মানে কি তড়িৎ প্রবাহ। ইলেকট্রন যখন যাচ্ছে হোল সৃষ্টি হচ্ছে না, ইলেকট্রন যাচ্ছে মানে কি পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, মানে হোল সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে কি তড়িৎ প্রবাহ। এটাই বলছে ইলেকট্রনের অভাবই হচ্ছে কি পজিটিভ চার্জ। ইলেকট্রন সরিয়ে অভাব আরও বাড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে পজিটিভ চার্জ সরবরাহ করা। তুমি ইলেকট্রন নিয়ে নেওয়া মানে কি তুমি তাকে পজিটিভ বানিয়ে দিচ্ছ। হয়েছিল না? চিরুনি পজিটিভ চার্জে পরিণত হয়েছিল না? চুল যে নেগেটিভ চার্জে পরিণত হয়েছিল না? গেছে কি গেছে না? গেছে কি গেছে না? আধান বা চার্জের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ তথা তড়িৎ প্রবাহ। আধান বা চার্জ, সোজা কথা ইলেকট্রনের যে প্রবাহ, ইলেকট্রনের যদি প্রবাহ না থাকে তড়িৎ প্রবাহ হবে? ধরো এখানে এখন কি হচ্ছে, এখানে বিয় পার্থক্যের কারণে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, ইলেকট্রন প্রবাহের কারণে তড়িৎ শক্তি থেকে আমি কি পাচ্ছি? আলোক শক্তি পাচ্ছি। যদি না থাকতো তার মানে, তাহলে আমরা কি বললাম? তড়িৎ প্রবাহের দিক নিয়ে আলোচনা করছি। জিনিসগুলো বোঝা যাচ্ছে কিনা দেখো। ইলেকট্রনের অভাব হচ্ছে পজিটিভ চার্জ, এটা কি ক্লিয়ার? আচ্ছা, ইলেকট্রনকে সরিয়ে অভাব আরও বাড়িয়ে দেওয়াকে বলে কি পজিটিভ চার্জ সরবরাহ করা, এটাও ক্লিয়ার। আধান বা চার্জের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। ইলেকট্রন পাস হলেই কী হবে? তড়িৎ প্রবাহ হবে। এগুলো তো মনে হয় ক্লিয়ার হচ্ছে। এগুলো সব কিছুই দেওয়া আছে, আসলে তেমন কিছু মনে হয় পড়ানোর নাই। তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে চার্জ প্রবাহের হার, কতটুকু চার্জ প্রবাহিত হবে। হার মানে কি? সময় দিয়ে ভাগ। হার মানে কি? ওই যে Q/T মানে তো তড়িৎ প্রবাহ। আয়সমান কি? চার্জ প্রবাহের হার। কথাটা ঠিক আছে কিনা দেখি বলো তো। চার্জ Q/হার মানে কি T, ক্লিয়ার কিনা দেখি বলো তো। তাহলে এই কথাটা কি বলা যায়? এগুলো সবগুলো অবজেক্টিভের বিভিন্ন ইম্পর্টেন্ট লাইন বিভিন্ন সময় আসে, সেই জন্য আমি কীভাবে লিখে রাখছি। তোমরা কি আসলে পরীক্ষায় দাগাতে পারবে MCQতে? মনে থাকবে? এখন তো সবার মনে থাকবে, বাসায় যদি এগুলো প্র্যাকটিস না করে সব কিছুই ভুলে যাবে, বিশ্বাসটা করো। কেমন? আচ্ছা, এটা হচ্ছে একটা বর্তনী দেখাচ্ছে। বর্তনী এটা হচ্ছে কি কোষ, এটা সুইচ অফ অন কেমন। আর এখানে কি থাকবে? বৈদ্যুতিক যন্ত্র থাকবে। এগুলো দরকার নেই, এগুলো আসবে না। ওহমের সূত্র, বাবা গো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওহমের সূত্র বোঝানোর জন্য আমি এক নম্বর ফ্যানটা ছাড়তেছি, ছাড়লাম এক নম্বর ফ্যানটা ছাড়লাম। একটু প্রশ্নে এই জিনিসটা একটু করে পড়ো, ওহমের সূত্র একটু করে পড়ো। তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা, কারণ মনে আসে না তাপমাত্রা যদি চেঞ্জ হয় পরিবাহিতা চেঞ্জ হয়। তাপমাত্রা ফিক্সড রেখে দাঁড়াতে হবে। ওহমের সূত্র, তাপমাত্রা স্থির থাকলে সিটিং ডাউন। তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে
যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের কী হয়, সমানুপাতিক। বা এখান থেকে ভি সমানুপাতিক, ভি সমান আই আর আসছে আর কি, ভি এবং আর পরস্পর কি সমানুপাতিক। একটু দেখো এখানে ফুল স্পিডে চলতেছে, স্পিড আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণটা বলতে হবে, বুঝে বলবা। এখানে কেমন বিভব পার্থক্য দিচ্ছে, এটাকে কি বলে, রেগুলেটর, তাই না, রেজিস্ট্যান্ট। এখানে মূলত রোধ চেঞ্জ করতেছে, রোধ এখন হচ্ছে কি বন্ধ, বিচ্ছিন্ন, ঠিক আছে। এই এখন এই দেখো, এই যখন দিলাম রোধ হচ্ছে কি একদম হাই, তাই প্রবাহ কি কম, রোধ এখন হাই তাই আস্তে আস্তে করে চলছে, প্রবাহ কম। রোধ আস্তে আস্তে কী করছি, কমাচ্ছি, প্রবাহ তাহলে আস্তে আস্তে কি বেড়ে যাচ্ছে, বুঝতেছো। এই জিনিসটা মূলত এই ওহমের সূত্রটাই, রোধ বাড়তেছে প্রবাহ কমতেছে, রোধ কমে যাচ্ছে প্রবাহ কি বেড়ে যাচ্ছে। এখন বলতো রোধ কত, একদম কম, সবচেয়ে কম, যে রোধটা না দিলে চলবে না, শুধু ওই রোধেই চলতেছে, এখন হাই স্পিডে চলতেছে। এখন রোধ বাড়ালাম, প্রবাহটা কি কমে যাচ্ছে। বুঝ গেছে নাকি কিচ্ছু বোঝো নাই? রেগুলেটর কিন্তু এই রোধের এই ওহমের সূত্র থেকে কি এই নীতিটাকে ব্যবহার করে বানানো হয়। কখনো তোমরা খেয়াল করে দেখছো এটা কেন বাড়ে কমে? আচ্ছা, তারপরে আচ্ছা ওটা একটু পরে বলবো। মানে একটা জিনিস তোমরা আজকে জেনে আসবা, ফ্যান স্পিড বাড়লে কি বিদ্যুৎ মানে ইলেকট্রিক বিলের দাম কি বেড়ে যাবে কিনা, দাম বলছে মানে ব্যবহার বেড়ে যাবে কিনা, ইলেকট্রিক বিল কি বেশি আসবে কিনা, কমালে কি ইলেকট্রিক বিল কম আসবে কিনা? শুনো, দুম করে আমরা আনসার না দিই, একটু চিন্তা ভাবনা করে নেক্সট দিন আমরা সেটা আনসার দিই, আমি তোমাদের সেটার আনসারটার জবাব দিব। কোশ্চেনটা কী করছি, রেগুলেটর যদি আমরা বাড়িয়ে দিই, ফ্যানের স্পিড যদি কমিয়ে দিই, তখন কি ইলেকট্রিক বিল কম আসবে? কোশ্চেনটা হচ্ছে এটা, এটা তোমরা জেনে এসে মাথায় চিন্তা ভাবনা করবা, দেন আমাকে কি আনসার দিবা নেক্সট দিন, গুগল মামার থেকেও জিজ্ঞেস করতে পারবা। আমি যদি ভুলে যাই আমাকে কি আবার জিজ্ঞেস করবা জিনিসটা, ঠিক আছে? দেখো এবার যে জিনিসটা বলবো এটা তোমাদের বইয়ে নাই, আই মানে প্রবাহ সমানুপাতিক বিভব পার্থক্য, এগুলো একটু লিখে নিব। প্রবাহ সমানুপাতিক বিভব পার্থক্য, যত বেশি বিভব পার্থক্য হবে তত বেশি কী হবে, প্রবাহ হবে। আই প্রপোর্শনাল টু ভি, লিখে নিছো? ওকে, প্রপোর্শনাল টু চিহ্ন যদি উঠে যায় সেখানে একটা কী আনতে হবে, ধ্রুবক। এখানে ধ্রুবক আনলাম কি জি, তোমরা দেখা জি তো কখন আমরা আনি নাই, এখানে ধ্রুবকটা হচ্ছে জি মানে হচ্ছে পরিবাহিতা, জি মানে হচ্ছে কি, তোমরা আনো কোনটা, জি সমান কি 1/r বা ভি সমান আই সমান কি v/r, তোমরা এটা আনো। তোমরা কখনো জি আনছো, জেনে নাও। জি মানে হচ্ছে তড়িৎ পরিবাহিতা, তার একক হচ্ছে সিমেন্স। এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক, একে পরিবাহকের তড়িৎ পরিবাহিতা বলে। তড়িৎ পরিবাহিতাকে কি দিয়ে প্রকাশ করে, জি দিয়ে, তার একক কি সিমেন্স। আর জি সমান হচ্ছে 1/r, জি এবং আর পরস্পরের কি ব্যস্তানুপাতিক। একটু কষ্ট করে লিখে রাখো প্লিজ, পুরোটা একটু লিখে রাখো, বইতে নাই, এই জন্য একটু লিখে রাখতে ভালো হবে। যে একটি তড়িৎ পরিবাহিতার একক, রাশি, একক না রাশি, তড়িৎ পরিবাহিতার রাশি হচ্ছে জি, আর জি সমান হচ্ছে 1/r। জি এবং আর এর সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক। এই কথাটার মানে হচ্ছে কি, জি এবং আর এর সম্পর্কে একজন আরেকজনকে বিপরীত, এই কথাটার মানে হচ্ছে। লিখছো? একটু তাড়াতাড়ি। শুনো এবার, আচ্ছা আগে লিখে নাও, লিখছো? শেষ। শুনো এবার কথাটা, যত বেশি বিভব পার্থক্য হবে তত বেশি কি হবে, তড়িৎ প্রবাহ হবে। তুমি যদি এই তারা শক খাও এক ধরনের কি হবে, মানে এই তারা যদি তুমি শক খাও, তুমি যদি এক ধরনের তড়িৎ প্রবাহ হবে, আর যদি তুমি যদি ওই তারা শক খাও বারবিকিউ হয়ে যাবে। কেন? এখানে বিভব পার্থক্যটা কি কম, সেখানে বিভব পার্থক্য কী হবে, বেশি হবে। ডিরেক্ট বারবিকিউ করে ফেলবে সেকেন্ডের মধ্যে, বুঝতে পারছো? তো এটাই ওরা বলছে, যত বেশি বিভব পার্থক্য হবে তত 50, মনে করো বিভব পার্থক্য 50 ভোল্ট, তখন যদি 50 এম্পিয়ার যায়, বিভব পার্থক্য যদি 150 ভোল্ট হয়
তড়িৎ প্রবাহ তো কী হবে 150 এম্পিয়ার, এটাই বুঝাচ্ছি। ছোটো ছোটো যন্ত্রগুলোতে বিভব পার্থক্য কী থাকে, কম থাকে, তাই প্রবাহ কম। বড় বড় মেশিনগুলোতে বিভব পার্থক্য কী বেশি থাকে, প্রবাহ কী থাকে, বেশি থাকে। আমার কথা কি একটু একটু করে তোমরা ধরতে পারছো? আজকে গিয়ে বাসায় যত ধরনের যন্ত্র আছে সবগুলোতে একটু একটু চেক করে দেখবো। যেমন এখানে বিভব পার্থক্য কত লেখা আছে, এটা এম্পিয়ার প্রবাহ, বলো কত লেখা আছে, 250 ভোল্ট। আমাদের এখানে মূলত কতটুকু যায়, 220 ভোল্ট। অর্থাৎ এটা এমনভাবে বানানো, এখানের মধ্যে যদি 250 ভোল্টও যায় তাও কি এটার কোনো কী হবে না, ক্ষতি হবে না। আবার কিছু কিছু মেশিনে দেওয়া আছে 220 ভোল্ট, সেখানে যদি 220 ভোল্টের উপরে যদি যায় দুরুম করে এটা কি ফেটে যাবে, যন্ত্রাংশটা নষ্ট হয়ে যাবে। এ কতটুকু নিতে পারবে, 250 ভোল্ট পর্যন্ত নিতে পারবে। আমাদের বাসা বাড়িতে কত ভোল্ট পর্যন্ত যায়, 220। মানে এ বোঝানো যাচ্ছে যদি এর মধ্যে যদি অতিরিক্ত ভোল্টে যদি চলে আসে তার কোনো ক্ষতি হবে না। বলো বোঝা গেছে কিনা? আবার এমন এমন কিছু মেশিন থাকে যেখানে শুধু 220 ভোল্টই পাবে, এর বেশি গেলে দুরুম করে জিনিসটা কি ফেটে যাবে। একটু একটু বুঝতে পারছো আমার কথাটা? যত বেশি বিভব পার্থক্য হবে তত বেশি কি তড়িৎ প্রবাহ হবে, বিভব পার্থক্য কম তড়িৎ প্রবাহ কি কম। ক্লিয়ার কিনা? মনে একটু কম বুঝতেছো কথাগুলো, মাথায় যাচ্ছে যে জিনিসগুলো? আচ্ছা ওর কথা ধরে বলি, মাঝে মাঝে দেখা যায় যে আদিকালের ভাতি লাইটগুলো কেন ফেটে যায়, মনে করো ধুম, মানে তুমি অনেক বেশি কি দিচ্ছে বিদ্যুৎ, রেখে ধুম করে কি ফেটে যাবে। তোমরা কখনো তোমাদের বয়সে দেখতে কোনো যায় না, আগের দিনের টিভির সাথে কতগুলো লাইট লাগায় রাখতো, দেখছিল বড় টিভিগুলোর সাথে লাইট লাগা রাখতো, কেন লাগা রাখতো বলো তো? অতিরিক্ত ভোল্টেজ আছে দেখি এখানে ঢেউ খেলতো। বড় টিভিগুলো সিআরটি টিভি যেগুলো ছিল আর কি, বড় বড় টিভি যেগুলো ছিল, বাক্স টিভি, কে কে দেখছো তোমরা বাক্স টিভিগুলো? বা অনেকেই দেখছো। এই বাক্স টিভিতে সাথে লাইট লাগায় রাখতো, কতগুলো সাদা লাইট। বেশি কারেন্ট আসলে ওটা কি নিজেকে কি ক্ষয় করে ফেলতো, তাকে কি বাঁচায় রাখতো ছেলেদের মতো। সে নিজে মারা যাবে, তাকে সে কি বাঁচিয়ে রাখবে, টিভিটাকে। আমি কি বুঝাতে পারছি? তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কি প্রশ্ন বেশি কমন পড়ে গেছে কথাটা? আচ্ছা, এরপরে তড়িৎ পরিবাহিতা, এটা তো বললাম একটা ধর্মের নাম। তড়িৎ যে পরিবহন হচ্ছে, তড়িৎ পরিবহনের ধর্মটাকে বলা হচ্ছে কি তড়িৎ পরিবাহিতা। রোধ, মনে করো তোমার নাম কি, ওর নাম কি? হ্যাঁ ভুলে গেছি নামটা। আচ্ছা ধরো অদিতিয়া, সে বাসা থেকে কোচিংয়ে আসে রেগুলার, বাসা থেকে কোচিং আসে, তার ধরো 5 মিনিট সময় লাগে বেশিতে বেশি, এটা স্বাভাবিক চলাচলের পথ বর্তনী। এখন ইদানিংকালে দেখা যাচ্ছে সে বাসা থেকে বের হলে একটা কুত্তা ঘেউ করা শুরু করে, তাকে দেখলে রেগুলার তাকে কি ঘেউ করা শুরু করে, তাহলে সে কী করে, সেই পথে না আসে কি ওর অন্য পথে আসা কি শুরু, মানে যে পথে তার 15 মিনিট সময় লাগছে। তাহলে স্বাভাবিক চলাচলের পথে যে একটা বাধা সৃষ্টি হচ্ছে, পথ রোধ করে দাঁড়াচ্ছে না, এখানেও সেই ঘটনাটা ঘটে। বর্তনীতে ইলেকট্রনের কাজ কি, সে চলাচল করবে, এবং চলাচল করতে গিয়ে দেখা যায় বর্তনী যখন পুরাতন হয়ে যায় সেখানে একটা মরিচা পড়ে, তখন সেখানে ইলেকট্রন চলাচল করতে গিয়ে কষ্ট হয়। যেমন একটা রোডে অনেক গাড়ি চলাচল করতে 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 একটা সময় সেটা কি ক্ষয় হয়ে যায় না, রোডটা ভেঙে যায় না, সেখানে চলাচল করতে গিয়ে কষ্ট হয় না, ওইটাকে বলে রোধ করা। বর্তনীর ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। একটা বর্তনীতে ইলেকট্রনের স্বাভাবিক চলাচলের পথে যে বাধার সৃষ্টি হচ্ছে, এই বাধাটাকে বলা হচ্ছে কি বর্তনীর রোধ। ওই ঘটনাটা লিখলে হবে না, এই ঘটনাটা দিয়ে লিখতে হবে, বুঝতে পারছো? কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন চলার সময় এর অভ্যন্তরে অণু এবং পরমাণুতে একটা সংঘর্ষ ঘটে। সোজা কথা, এগুলো সব বাদ দাও, ইলেকট্রনের মধ্যে কি ঘর্ষণ ঘটে না, ধাক্কাধাক্কি হয় না, সংঘর্ষের ফলে এদের গতি কী হয়, একটু কমে যায়। গতি কমে যাওয়াকে বলা হচ্ছে কি পরিবাহী। যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি রোধ। ওটা লিখলে নাম্বার পাবে না, এটাই লিখতে হবে। কি লিখবো, ইলেকট্রনের স্বাভাবিক চলাচলের পথে কি হয়, একটা বাধা সৃষ্টি হয়, মানে অনুপরমাণুগুলোর ঘর্ষণের কারণে একটা কী সৃষ্টি, আর জীবনে করবা, হ্যাঁ একটা কী সৃষ্টি হয়, বাধা সৃষ্টি হয়। এই বাধাটার এই ধর্মটাকে বলা হচ্ছে কি রোধ, যার কারণে ইলেকট্রন চলাচল করতে পারছে না তাকে বলা হচ্ছে কি রোধ। বুঝতে পারছো সবাই? সত্যি সত্যি, পাকা সত্যি, কনফার্ম সত্যি? আচ্ছা, বিভিন্ন ধরনের রোধ আছে, স্থির মানের রোধ, পরিবর্তী রোধক, এগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো, ঠিক আছে? কারণ